প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। আমি আরিফুর রহমান পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো। আপনারা যেখানে অনুষ্ঠানটি দেখছেন আশা করি আপনাদের সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানটি শেয়ার করবেন। দর্শক, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তার মধ্যে প্রথমে যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করছি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ সহ 50টি দেশের জন্য যে ভিসা বন্ড ফাইনাল হয়ে গেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব আইএসের বিরুদ্ধে নিউ ইয়র্ক সহ দেশ জুড়ে নতুন করে যে 50টি প্রশাসনিক ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়া আগস্টে নিউ ইয়র্কের আকাশে উল্কা বৃষ্টি, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ সহ অনেক কিছু দেখা যাবে। কোন কোন সময় সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে আজকে থাকবেন অ্যাটর্নি মোহাম্মদ আজিজ, কবির কিরণ, ইব্রাহিম চৌধুরী খোকন এবং বরাবরের মতো নিউজ আপডেট জানাচ্ছেন জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আরিফ এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ শনিবার 1 আগস্ট। আঞ্চলিক সংঘাত তীব্রতা হওয়ার মধ্যপ্রাচ্য ত্যাগের বিষয়টি বিবেচনা করতে সেখানে অবস্থানরত আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে এমনটা ইঙ্গিত দিয়েছে পররাষ্ট্র দপ্তর আজকে। এবং দেশের অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরান একে অপরের উপর হামলা শুরু করা স্টেট ডিপার্টমেন্ট এই সতর্কবার্তাটি দিয়েছে আজকে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে আরো হামলার হুমকি দেওয়ার প্রেক্ষাপটে এই সতর্কবার্তাটি জারি করা হয়েছে। গতকাল শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ইরানের উপর কঠিন আঘাত হানবে যদি ইরান শান্তি চুক্তির ব্যাপারে সম্মত না হয়। অন্যদিকে ইরানও যুক্তরাষ্ট্রকে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে যদিও, এবং উভয় দেশই একে অপরের উপর এমন সব হামলা চালিয়েছে যাকে যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা ভারী বা তীব্র আঘাত হিসেবে অভিহিত করেছেন ইতিমধ্যেই। এবং আজ শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের সতর্কতা ও বাড়তি সজাগতাও অবলম্বন করা উচিত এই মুহূর্ত থেকে যদিও, এবং পাশাপাশি ফ্লাইট বাতিল, মাঝে মধ্যে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণের ক্ষেত্রে সম্ভাব্য বিঘ্ন ঘটা কিংবা অনিশ্চিত পরিস্থিতির জন্য তাদের প্রস্তুত থাকা প্রয়োজন, এটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। আজকেই যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ইঙ্গিত দিল যে সংঘাত বেড়ে যাওয়ার ফলে ফ্লাইট বাতিল হয়ে যেতে পারে কিংবা আকাশসীমা বন্ধ হয়ে যেতে পারে বেসামরিক বিমান চলাচলের জন্য, এবং সেই জন্যই এবং অনির্দিষ্টকালের জন্য তারা আটকাও পড়ে যেতে পারেন। এমন অবস্থা সৃষ্টির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সেই সব দেশগুলিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের আজ সতর্ক করেছেন এবং ইঙ্গিত দিয়ে বলেছেন যে তাদের সম্ভব হলে যুক্তরাষ্ট্রে ফিরে আসা উচিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভাষ্য মতে এই অঞ্চলের কোন এয়ারলাইন্স তাদের আগের ফ্লাইট সূচি অনুযায়ী কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়টি স্থগিত করেছে ইতিমধ্যেই। অর্থাৎ বেশ কিছু ফ্লাইট কমেও যেতে পারে এবং অনেকগুলো পরিকল্পনা ফ্লাইট প্ল্যানিং যেগুলো ছিল এই মাস এবং সামনের মাসের জন্য সেটিও তারা স্থগিত করেছে, সেটি পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। তবে এয়ারলাইনগুলোর নাম কিন্তু তারা বলেনি এখনো যদিও। আবার কোন এয়ারলাইন্স নির্দিষ্ট কিছু রুটের ফ্লাইট বাতিল করেছে যে একটু আগে আপনাদের আমি বললাম। তাই এই অঞ্চলে অবস্থানরত আমেরিকানদের উচিত এলাকাটি ত্যাগ করার কথা বিবেচনা করা অথবা পরিস্থিতি আরো উত্তপ্ত হলে দ্রুত চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখা। কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর সে দেশের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন যে ইউক্রেনের কোনো প্রতিরোধক নেই। অর্থাৎ ইউক্রেনের উপর এখন রাশিয়ার ব্যালিস্টিক হামলার পর তার প্রতিরোধ গড়ে তোলার মতো ইউক্রেনের কাছে তেমন কিছু নেই এই মুহূর্তে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত মঙ্গলবার হোয়াইট হাউসের এক বৈঠকে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের জন্য আবেদনও করেছিলেন এবং তার আবেদন মঞ্জুর হয়েছে কিনা হোয়াইট হাউস কিংবা পেন্টাগন থেকে এই বিষয়ে কোনো তথ্য এখনো জানানো হয়নি। এবং সেই পরিপ্রেক্ষিতেই তিনি বলেছেন যে রাশিয়ার পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র আক্রমণ হলে তাকে প্রতিরোধ করার ক্ষমতা ইউক্রেনের নেই এই মুহূর্তে। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে রক্ত সংকট ঘোষণা করা হয়েছে। ব্লাড ডোনেশনের যে ব্যাপারটি আমরা জানি সেটি যুক্তরাষ্ট্রের রক্তদান প্রায় 25% কমে যাওয়ায় আমেরিকান রেড ক্রস জাতীয় পর্যায়ে রক্ত সংকট ঘোষণা করেছে। ইতিহাসে এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে
রক্ত সংকট ঘোষণা করেছে আমেরিকান রেড ক্রস। রক্তদান প্রথাগতভাবে কমে যাওয়া এবং রক্তের মজুদ আশঙ্কাজনকভাবে হ্রাস পাওয়ার কারণে আমেরিকান রেড ক্রস জাতীয় পর্যায়ে এই রক্ত সংকটটি ঘোষণা করেছে। অনেকটা ঘোষণা করতে তারা বাধ্য হয়েছে বলা যায়। এর ফলে হাসপাতালগুলোতে রক্ত সরবরাহের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করতে হচ্ছে এবং কিছু কিছু হাসপাতাল ইতিমধ্যে বিধিনিষেধ আরোপও করেছে। লিডো বিচের বাসিন্দা এমিলি মিটনার রক্তদানের গুরুত্ব কতটা তার নিজের অভিজ্ঞতায় জানেন। প্রায় 2.5 বছর আগে ছেলে ওয়াহাবের জন্মের পরবর্তী কয়েক সপ্তাহ তিনি দুবার প্রসব পরবর্তী রক্তক্ষরণের হেমারেজ, যেটাকে বলা হয় পোস্টপার্টাম হেমারেজ, শিকার হলেন এবং তার 20 ইউনিট রক্তের প্রয়োজন হয়েছিল। মিটনার বলেন, সেই রক্তদাতারা না থাকলে আজ আমি হয়তো বেঁচেই থাকতাম না। রেড ক্রসের তথ্য মতে বর্তমানে তাদের কাছে যে পরিমাণ রক্ত মজুদ আছে তা একদিনেরও কম সময়ের চাহিদার সমান। আমেরিকান রেড ক্রস মেট্রো এনওয়াই নর্থ এর সিইও স্টেফানি ডান অ্যাশলে বলেছেন যে 5 বা 6 দিনের মজুদ থাকার পরিবর্তে এখন আমাদের হাতে একদিনের কম সময় রক্ত মজুদ রয়েছে। ভয়াবহ অবস্থা যদিও, তাই রক্তদাতাদের এগিয়ে আসাটা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করছেন। সংস্থাটি আরো জানিয়েছে তাদের ইতিহাসে, একটু আগে যেটি বললাম, এই ধরনের সংকট এটি দ্বিতীয় ঘটনা। সাধারণত গ্রীষ্মকালে রক্ত সংগ্রহের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ দেখা দেয় যদিও, তবে রেড ক্রস জানিয়েছে যে তীব্র দাবদাহ, খাদ্যের মাধ্যমে ছড়ানো অসুস্থতা এবং অস্বাস্থ্যকর বায়ুর মানের কারণে এবার রক্তদাতার সংখ্যা তুলনামূলকভাবে কমে গিয়েছে। এর ফলে আমেরিকান রেড ক্রস হাসপাতালগুলোতে ও লেভেল রক্তের গ্রুপের রক্ত সরবরাহ সীমিত করছে, অর্থাৎ হাসপাতালগুলোতে এখন ও লেভেল রক্ত আর সরবরাহ করতে তারা সীমিত অবস্থায় নিয়ে এসেছে এবং এটি একটি বিপজ্জনক পরিস্থিতিও যদিও, কারণ ও লেভেল রক্তই বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে সাধারণত হাসপাতালগুলোতে। যুক্তরাষ্ট্রে একজন নিহত সেনার শেষকৃত্যে বক্তব্যের অপেক্ষা থেকেও শেষ পর্যন্ত বক্তব্য দেবার ডাক পেলেন না নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। মেয়র মামদানি বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত থাকলেও অনুষ্ঠান জুড়ে তার নাম একবারও ঘোষণা করা হয়নি। আজ শুক্রবার নিউ ইয়র্কের কুইন্সের ওজন পার্কের ক্যালভারি অ্যাসেম্বলি অফ গড চার্চের হ্যাম্পার স্পিডের শেষকৃত্য অনুষ্ঠিত হয় আমেরিকান সেনা হ্যাম্পার স্পিড অনুষ্ঠানে। নিউ ইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোকুল, কুইন্সবরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস, যিনি দিন কয়েক আগেই মেয়র মামদানি এবং ডেমোক্রেট সোশ্যালিস্টদের সমালোচনা করেছিলেন, সেই ডনোভান রিচার্ডস সহ আরো কয়েকজন বক্তব্য দিয়েছেন সেই অনুষ্ঠানে। তবে উপস্থিত থাকলেও মেয়র মামদানিকে বক্তব্য দেওয়ার জন্য ডাকাই হয়নি। অনুষ্ঠানে উপস্থিত একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে মেয়র মামদানি নিজের প্রস্তুত করা বক্তব্য একটি ট্যাবলেটে দেখছিলেন এবং বক্তব্য দেওয়ার অপেক্ষাও ছিলেন। একে একে অনেক অন্যদের নাম ঘোষণা করা হলেও তার নাম আর শেষ পর্যন্ত ডাকাই হয়নি। পরে তিনি ট্যাবলেটটি গুটিয়ে রেখে দেন। শেষকৃত্যের আয়োজনের সাথে জড়িত একটি সূত্র দাবি করেছে যে নিহত আমেরিকান সৈন্য হ্যাম্পার স্পিডের পরিবার প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক হওয়ায় তারা মামদানিকে বক্তব্য দিতে চাননি। আরেকটি সূত্র ভাষ্য মতে পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানটিকে রাজনৈতিক বিতর্ক মুক্ত রাখতেই তারা এই সিদ্ধান্তটি নিয়েছিলেন যদিও। 28 বছর বয়সী সার্জেন্ট অ্যাঞ্জেল সারা হ্যাম্পার স্পিড গত 17 জুলাই জর্ডানের মুক্তফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 3 আমেরিকান সেনা সদস্যের একজন ছিলেন। নিউ ইয়র্কের ওজন পার্কে বেড়ে ওঠা হ্যাম্পার স্পিড জন জে কলেজ অফ ক্রিমিনাল জাস্টিস থেকে পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন। বক্তব্য দেওয়ার সুযোগ না পেলেও শেষকৃত্যের জন্য প্রস্তুত করা নিজের বক্তব্য পরে সংবাদ মাধ্যমে প্রকাশ করে মেয়র মামদানির অফিস। সেখানে তিনি হ্যাম্পার স্পিডের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন যে তিনি নিজের ভবিষ্যৎ বিসর্জন দিয়ে অন্যদের নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং দেশের প্রতি তার এই আত্মত্যাগ কখনোই ভোলা যাবে না, মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি বিভ্রান্তিকর রোল আউটের পর পাইড এ টেরর, যে ট্যাক্সের ধনীদের উপর যে ট্যাক্স আরোপ করার কথা, যেটির নাম হচ্ছে পাইড এ টেরর কর ট্যাক্স ছাড়ের সময়সীমা তিনি বাড়িয়েছেন। নিউ ইয়র্ক সিটির যেসব বাড়ির মালিক
মালিক মেয়র জোহরান মামদানির পিআতের ট্যাক্স থেকে অব্যাহতির জন্য আবেদন করতে চান এবং এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন, যদিও তারা এখন আবেদনের জন্য আরো 1 মাস অতিরিক্ত সময় পাবেন বলে শনিবার মেয়র অফিসের কর্মকর্তারা জানিয়েছেন। নিউ ইয়র্ক সিটির 5টি বড় যেসব বাসিন্দা মনে করছেন যে মেয়র কর্তৃক প্রবর্তিত সেকেন্ডারি রেসিডেন্স বা দ্বিতীয় বাসস্থানের উপর নতুন করে সেই বাসস্থানগুলোর মূল্যমান $5 মিলিয়ন বেশি হতে হবে, যদিও করের ক্ষেত্রে তাদের বাড়িগুলোকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। তাদের আপিল করার সময়সীমা আগে 21শে আগস্ট পর্যন্ত ছিল, যারা ইতিমধ্যে ট্যাক্সের নোটিশ পেয়েছেন। মামদানি এবং অর্থ বিভাগের কমিশনার রিচার্ড লি তথ্য অনুযায়ী এখন তারা 18ই সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবেন এটা প্রমাণ করার জন্য যে তারা এই বাড়িগুলোতে পর্যবেক্ষক বা পূর্ণকালীন, সার্বক্ষণিক বা পূর্ণকালীন বসবাস করেন। অর্থাৎ যেই বাড়িগুলিতে অতিরিক্ত ট্যাক্স দেওয়ার জন্য তারা নোটিশ পেয়েছেন, সেই বাড়িগুলোতে তারা থাকেন স্থায়ীভাবে, সেটি তাদের প্রমাণ করতে হবে এই 18ই সেপ্টেম্বরের মধ্যে, নতুবা তাদের এই নতুন করের আওতায় চলে আসবে সেই বাড়িগুলো, এবং বাড়িগুলোর মূল্য $5 মিলিয়ন কিংবা তার বেশি হতে হবে। এই নতুন তথ্য সহ এক বিবৃতিতে মেয়র মামদানি পিআতের করকে সিটির বাইরে মূল বাসস্থান থাকা সত্ত্বেও এখানে রাখা অতিরিক্ত বাসস্থানের উপর ট্যাক্সকে একটি গুরুত্বপূর্ণ নতুন হাতিয়ার হিসেবে অভিহিত করেছেন এবং এটি সিটি কর্তৃপক্ষকে নিরাপত্তা প্রকল্প, পার্ক এবং অন্যান্য বিনিয়োগের জন্য রাজস্ব সংগ্রহে সহায়তা করবে বলে মেয়র মামদানি মনে করেন। নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ব্যবস্থায় এবছর ট্রেন চলাচলে ডিলে বা বিলম্বের হার বেড়েছে যদিও, এবং অথচ মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি পরিচালনা করে থাকেন তার মনোযোগ যেন ভবিষ্যতের দিকেই বেশি। বর্তমানে যে বিলম্বিত সাবওয়ে সার্ভিস, সেটির দিকে তাদের ততটা মনোযোগ নেই, তাদের মনোযোগ হচ্ছে বেশি ভবিষ্যতের দিকে, এমনটাই মন্তব্য করেছে নিউ ইয়র্কের একাধিক সংবাদ মাধ্যম। তারা এমন সব উন্নয়ন প্রকল্পের কথা ফলাও করে প্রচার করছে যা বাস্তবায়িত হতে আরো কয়েক দশক পর্যন্ত সময় লেগেও যেতে পারে। এমটির তথ্য অনুযায়ী পুরো নেটওয়ার্ক জুড়ে কাজের দিনগুলোতে অর্থাৎ ওয়ার্ক ডেজ গুলোতে ট্রেন সময় মতো চলার হার গত বছর তুলনায় মাত্র 1% কমেছে। অর্থাৎ 2025 সালের প্রথমার্ধে এই হার ছিল 83.7%। অর্থাৎ 83.7% ট্রেনই গড়পড়তায় লেট ছিল, যা 2026 সালের প্রথমার্ধে নেমে এসেছে 82%। অর্থাৎ 83.7% ছিল লেটনেস, সেটি এবছর এই সময়টাতে গত বছর এই সময়ের তুলনায় 82% নেমে এসেছে, সামান্য কমেছে যদিও। এর অর্থ হলো কাজের দিনগুলোতে প্রায় 5টি যাত্রার মধ্যে প্রায় একটি সময় মতো গন্তব্যে পৌঁছতে ব্যর্থ হয়েছে, এবং কিছু রুটের পরিস্থিতি ছিল এর চেয়েও অনেক খারাপ। কিছু কিছু ট্রেন 25, 30 এমনকি 45 মিনিট পর্যন্ত লেট হয়েছিল। বি ট্রেন, এন্ড ট্রেন, 2 নম্বর ট্রেন এবং এফ ট্রেনগুলো লাইনগুলোতে সপ্তাহের কাজের দিনগুলোতে ট্রেন চলাচলের সময় আনুবর্তিতার হার ছিল সবচেয়ে কম, সবচেয়ে নিচের দিকে। যথাক্রমে 71% লেট ছিল বি ট্রেন, 72.7 লেট ছিল এন ট্রেন, এবং 73% লেট ছিল 2 নম্বর ট্রেন, এবং 73.1% লেট ছিল এফ ট্রেন। আজ শুক্রবার নিউ ইয়র্কের সাবওয়ে যাত্রীরা ট্রেন চলাচলে বিলম্বের বিষয়ে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন নিউ ইয়র্ক পোস্ট পত্রিকা সাংবাদিকদের কাছে। 33 বছর বয়সী স্যাল প্যান্ডোরা বলেছেন যে একবার তিনি এফ লাইনের একটি অচল হয়ে পড়া ট্রেনে বেশ কিছুক্ষণ আটকাও পড়েছিলেন। 50তম স্ট্রিটে এই ট্রেনের জন্য অপেক্ষা করার সময় দ্য পোস্টকে পাডলিরা বলেন, আমার মনে আছে ট্রেনের বগির ভেতর ধোঁয়া ছুটপুর করে ঢুকে পড়েছিল। সপ্তাহের কর্মদিবসগুলোতে 7 নম্বর ট্রেন, জে ট্রেন এবং এল ট্রেনগুলো ছিল সবচেয়ে নির্ভরযোগ্য। এগুলোর যথাসময়ে পৌঁছানোর হার ছিল যথাক্রমে 89.1% ক্ষেত্রেই তারা যথাসময়ে পৌঁছেছিল, 86.4% পৌঁছেছিল জে ট্রেন, এবং এল ট্রেন নিয়ে সময় পৌঁছেছিল 85.4% গড়ে। তারা নির্ধারিত সময়ে আশেপাশে পৌঁছেছিল 85.4%।
42তম স্ট্রিট, 42nd স্ট্রিট, ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউ শাটল এবং রকওয়ে পার্ক শাটল ট্রেনগুলোর সময়ানুবর্তিতার হার ছিল 96%-এরও বেশি। তবে এই ট্রেনগুলো অপেক্ষাকৃত ছোট লাইনে চলাচল করতো এবং এগুলো যাত্রার পথে অন্য কোনো ট্রেন এসে যুক্ত হয় না। এই জন্য লাইনগুলি সরাসরি ওয়ান ডাইমেনশনাল লাইন যেটাকে বলা হয়, এবং সেই জন্য এগুলিতে তেমন লেটনেস ছিল না। যদিও এমটির হিসাব অনুযায়ী কোন ট্রেন যদি নির্ধারিত কোনো স্টেশনে যদি না স্টেশন বাদ না দিয়ে তার শেষ গন্তব্যে পৌঁছাতে 5 মিনিটের বেশি দেরি না করে, তবে সেটিকে সময় মতো বা অন টাইম ট্রেন হিসাবে গণ্য করা হয়। 2021 সাল থেকে সাবওয়ের সময়ানুবর্তিতার হার মূলত 80%-এর কোঠার শুরুর দিকেই ছিল, লো 80s-এর দিকে উঠানামা করতো, যা 2017 সালের 63% হারের তুলনায় কিছুটা বেশি। উল্লেখযোগ্য হচ্ছে যে 2017 সালে তৎকালীন গভর্নর অ্যান্ড্রু কুমো নিউ ইয়র্কে জরুরি অবস্থা ঘোষণাও করেছিলেন। শেষ করছি যুক্তরাষ্ট্রের শুল্ক, অর্থাৎ যারা আমাজনে শপিং করেন তাদের জন্য কিছুটা সুসংবাদ রয়েছে আজকে। সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ট্যাক্স, যেগুলো প্রেসিডেন্ট ট্রাম্প ট্যাক্সের মাধ্যমে যে টাকা অর্থগুলো নিয়ে নিয়েছিলেন গ্রাহকদের কাছ থেকে সেই কোম্পানিগুলোর মাধ্যমে, সেই ফেরতের সেগুলো সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাম্প প্রশাসন ফেরত দিতে বাধ্য হয়েছে সেই কোম্পানিগুলো যারা গ্রাহকদের কাছ থেকে এই অতিরিক্ত ট্যারিফ আদায় করেছিল। এমনই একটি কোম্পানি হচ্ছে অ্যামাজন, এবং অ্যামাজন আজকে যোগ্য ক্রেতাদের এই অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াটি ঠিক নাগাদ কবে সম্পন্ন হবে জানা নেই যদিও, তবে তারা বলেছে তারা গ্রাহকদের সেই অর্থ ফেরত দেবে। সেই বিষয়ে কোম্পানির সুনির্দিষ্ট কিছু না জানালেও অ্যামাজন আজকে নিশ্চিত করেছে তারা শুল্ক ফেরত বাবদ $600 মিলিয়ন পেয়েছে ট্রাম্প প্রশাসন থেকে। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের যেটি সুপ্রিম কোর্টের নাকচ হয়ে যাওয়া নির্বাহী আদেশ, সেই নির্বাহী আদেশের মাধ্যমে শুধু আমাজনের ক্রেতারাই $600 মিলিয়ন ট্যারিফ পরিশোধ করেছেন আমাজনের মাধ্যমে ফেডারেল গভর্নমেন্টকে। সেটি অ্যামাজন ফেরত পেয়েছে এবং সেটি তারা গ্রাহকদের কাছে বিতরণ করবে। তবে তারা জানিয়েছে কিছু গ্রাহক তাদের অর্থ অবশ্যই ফেরত পাবেন, তবে কোন কোন গ্রাহক কোন মাত্রায় কোন পদ্ধতিতে পাবেন সেটি তারা ঘোষণা করেনি এখনো। যদিও চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপিত ব্যাপক শুল্কের সিদ্ধান্ত বাতিল করে দেওয়ার ফলে কোম্পানিগুলোর অর্থ ফেরত চাওয়ার সুযোগ তৈরি হয়। অ্যামাজন এখনো স্পষ্ট করেনি ঠিক কবে নাগাদ এই অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া তারা শুরু করে, তবে গ্রাহকরা শীঘ্রই এই বিষয়ে অ্যামাজনের কাছ থেকে চিঠি পাওয়ার আশা করতেই পারেন তাদের ইমেইলে। যারা ইমেইলের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট ব্যবস্থাপনা করে থাকেন, ম্যানেজ করে থাকেন, তারা ইমেইলের মাধ্যমে সেই অর্থ ফেরত পাবেন যদি তাদের কেনা পণ্যে সেই অতিরিক্ত ট্যারিফ আরোপ করা হয়ে থাকে এবং সেই পণ্য আমদানিকৃত পণ্য হয়ে থাকে, এবং তখন তারা সেটি ট্যারিফ ফেরত পাবেন। তো কবে নাগাদ সেটি অবশ্য বলা হয়নি, চিঠি পাবেন তারা। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। নাজমুল ভাই ধন্যবাদ। একটি বিষয়ে একটু টানার চেষ্টা করব। আমি জানি যে সবসময় কমিউনিটি বিনির্মাণে কিংবা তথ্য দেওয়ার ক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করেন। আমরা যে সংবাদটি শুরুতে বলেছি যে 50টি দেশের জন্য 20,000 যে বন্ড, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশিদের জন্য কি আসলে এটা কতটুকু ভালো খবর? ভালো খবর না, ভালো খবর তো নাই। সেটি হচ্ছে যে, তবে আমার কেন জানি মনে হয় যে $20,000 দিয়ে যুক্তরাষ্ট্রের ট্যুরিস্ট ভিসা নেওয়ার মতো আর্থিক সক্ষমতা এখন বাংলাদেশিদের অনেকেরই আছে। অনেকের বলতে আমি জনসংখ্যার ঠিক বেশিরভাগ বলবো না, তবে একটা সার্টেন পার্সেন্টেজ আমার ধারণা অনুযায়ী 15-20% বাংলাদেশি ট্যুরিস্ট যারা যুক্তরাষ্ট্রের ট্যুরিস্ট ভিসা পেতে চায় তাদের জন্য এই $20,000 দেওয়াটা খুব একটা কঠিন কিছু হবে না। এবং আমেরিকাতে ভ্রমণ করতে আসতে হলে তো আপনার পকেটে অর্থ থাকতেই হবে। আমেরিকা তো খুব সব মানে এক্সপেন্সিভ টু ভিজিট, এবং অতএব যুক্তরাষ্ট্র সরকার যে প্রক্রিয়ার মাধ্যমে এই অতিরিক্ত অর্থ আদায় করছে, তবে তারা বলেছে যে যারা শর্ত মেনে চলবে, অর্থাৎ B1 B2 ভিসা, তাদেরকে সেই অর্থ তারা ফেরত দিয়ে দিবে, এই অর্থ বাজেয়াপ্ত করবে না। তবে আমার ক্ষেত্রে এখানে যেটা মনে হচ্ছে, তারা যেটা বলার চেষ্টা করেছে, যারা যুক্তরাষ্ট্রে বিজনেস ভিসা নিতে চান তাদের কাছে $20,000 থাকবে না যুক্তরাষ্ট্রে ব্যবসা করার জন্য, ব্যবসার পুঁজি হিসাবে বিনিয়োগ করার জন্য। এটি যুক্তরাষ্ট্র সরকার বিবেচনা করেছে আমার মনে হয়। আর একটি ব্যাপার হচ্ছে, যারা টুরিস্ট হিসাবে আসতে চান যুক্তরাষ্ট্রের টুরিস্ট হিসাবে, অন্তত যুক্তরাষ্ট্রে যদি তারা 15 দিনের জন্য আসতে চান তাহলে তাদের $10,000 থেকে $15,000 খরচ হওয়ার কথা। অতএব
আর্থিক সামর্থ্য না থাকলে তাহলে যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিষয় আসবেনি বা কেন? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। নাজমুল ভাই, আমাদের ইব্রাহিম চৌধুরী খোকন আরেকটা ভাইয়ের জিনিস কাছে। আরেকটা জিনিস আরেকটা জিনিস আরেকটা জিনিস মনে রাখার ব্যাপার আছে আরিফ, আমি যেটা বলার চেষ্টা করতে চাই, জি। বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে কোনো তীর্থভূমি না। সৌদি আরব যেরকম মুসলমানদের তীর্থভূমি, ভ্যাটিকান খ্রিস্টানদের তীর্থভূমি, জেরুজালেম কিংবা তেল আবিব ইহুদি এবং মুসলিম সম্প্রদায়ের তীর্থভূমি, যুক্তরাষ্ট্র তো কোনো সম্প্রদায়ের তীর্থভূমিও না। অর্থাৎ এখানে যারা ভ্রমণ করতে আসবেন তাদের পকেটে অর্থ থাকাটাই বাঞ্ছনীয় আমি মনে করি। ধন্যবাদ নাজমুল ভাই। ইব্রাহিম চৌধুরী খোকন ভাইয়ের কাছে আমার কাছে মনে হয়েছে ওনার কাছে একটা খুবই ডিফারেন্ট নিউজ, আমরা সংবাদের ভাষায় যেটাকে বলি, যে উনি ওনার স্ট্যাটাসে, আমি সংবাদটি প্রথম দেখেছি, গোলাম রাব্বানির খুবই প্যাথেটিক একটা স্টোরি। আমার মনে হয় যে এটা আমিও চেষ্টা করেছি সংবাদে দেওয়ার। আচ্ছা, আমাদের সাথে এরই মধ্যে কবির কিরণ ভাই জয়েন করেছেন এনামুর রেজা দীপু ভাই এবং নাসির খান, পল খান। যদিও নাজমুল ভাই পুরো নামটা আমি মনে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারলাম না, নাসিরউদ্দিন খান পল, রাইট? এইভাবে ডাক নামে না আমার ঠিক না। না না, ওনার নাম হচ্ছে, আপনারা একটু লিখে রাখবেন, ওনার নাম হচ্ছে নাসির আলী খান। সবাই ওনাকে পল ভাই হিসাবে ডাকে, কিন্তু যখনই আপনার কোনো আনুষ্ঠানিক টেলিভিশন প্রোগ্রামে অনুষ্ঠানে ডাকবেন তখন ওনাকে ডাক নামে ডাকাটা শোভন না আমার মনে জি হয়। জি, আপনি এই জিনিসটা সতর্ক করেছিলেন, এই জন্য আজকে বলতে গিয়ে আপনার কথাই মনে পড়ে গেল। তো আমি একটু প্রথমে যেতে চাই ইব্রাহিম চৌধুরী খোকন ভাই আপনার কাছে, যে রাব্বানির স্টোরিটা খুবই প্যাথেটিক আমার কাছে মনে হয়েছে। আদালত থেকে যেখানে নথি হারিয়ে যায়, যুক্তরাষ্ট্রের মতো জায়গা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাকে যদিও বিচার চলাকালীন সময়, আমি আপনার স্টোরিটা যেটা দেখেছি, বিচার চলাকালীন সময় সে বারবার নিজেকে বলেছে সে তার বন্ধুকে হত্যা করেনি, তারপরও আদালত থেকে এত বছর ধরে নথি হারিয়ে যাওয়া, সার্বিকভাবে দর্শকদেরকে যদি বিষয়টি বলতেন। অনেক ধন্যবাদ। এটা তো নাজমুল ভাই বা পল ভাই দুজনেরই জানা থাকার কথা। এটা 87-এ, তখন মানে খুব বেশি বাংলাদেশি ইমিগ্রেন্ট আসেন নাই, এবং তখন তো এই যে প্রযুক্তি, আমাদের এখন যে যোগাযোগ, ইন্টারনেট, এগুলো এত সহজ ছিল না। এটা প্রথম নিউজ আমি 12 সালের দিকে প্রথমে একবার করি। সেই ভদ্রলোক সৈয়দ রব্বানী তার রুমমেটকে খুন করেছিলেন, অস্বীকার করেছেন, কিন্তু আপনি দেখবেন ওই আমার স্ট্যাটাসেই ওইখানে বসবাস করা একজন, যখন তিনি এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী, আর তারা সাক্ষ্য দিয়েছেন যে তিনি খুন করেছেন। এটা হইলো এখন বিচারে যখন আদালতের দণ্ড দিয়েছে, আমরা খুব নিরাপদেই ওনাকে খুনি বলতে পারি। যদিও বিচারের সর্বোচ্চ, মানে বিচারের সব সময় এই সৈয়দ রাব্বানী বাংলাদেশের 22 বছরের তরুণ, 87 সাল থেকে বিচার চলাকালীন সময়ে সবসময় নিজেকে তিনি হত্যাকাণ্ড করেন নাই, নিজেকে নির্দোষ এই দাবি করে আসছিলেন। বাট আদালত প্রত্যক্ষ সাক্ষী প্রমাণ এবং নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। এবার আপনি জানেন যে মৃত্যুদণ্ড দণ্ডিত করার পরেই এই মানুষ একটা ডিফারেন্ট ক্যাটাগরিতে চলে যান। তাকে একদম কন্ডেম, মোস্ট সিকিউরড কন্ডেম সেলে রাখা হয়, এবং একটা পর্যায়ে তিনি আপিল করেন, তার কোনো প্যারোলও হয় না। একটা পর্যায়ে এই আপিলে তার পরিবার থেকেও তিনি বিচ্ছিন্ন হয়ে যান, তার কেউ মানে দেশের ভাই বোনরা আর কেউ খোঁজ করে না। এই 2012 সালের দিকে আমি প্রথম নিউজ করি যে তার এটা আপিল হয়েছে, এবং তখন তাকে সেই কন্ডেম সেলে মানে পাওয়া যায় প্রায় মৃত অবস্থায়। তিনি অবহেলায় ওখানে চিকিৎসা স্ট্রোক করেছে। আর সাংঘাতিক অবহেলার একজন কয়েদি হিসাবে এখন যুক্তরাষ্ট্রের কারা অভ্যন্তরে অনেক কিছুই ঘটে, শুনেন, সেখানে রেপ হয়, অনেক কিছু, এগুলো তো আমরা জানি না। সেটা যুক্তরাষ্ট্র বলেই যে সবকিছু শুনশান এমন না, সেখানে অনেক ঘটনা ঘটে। তো সেখানে মানে লয়ার যখন 12 সালে এটা মানে আপিল করেন, তিনি লয়ার কাঁদতেছিলেন যে তাকে যে অমানবিক অবস্থায় পাওয়া গেছে জেলে, এটা কোন অবস্থায় কাম্য না। তো এই 12 সালের রিপোর্ট দেখে তার পরিবার এক সময় যোগাযোগ করেন, তখনই তার স্ট্রোক, তার আরো মৃগী রোগ, এই সমস্ত রোগ দেখা যায়। এমনকি জেলের কারাভ্যন্তরে তাকে যে অবস্থায় পাওয়া গিয়েছিল, ওইটা দেখে মানে মানে সরকারি কৌশলী নিজেও কেঁদেছেন যে এই ধরনের একটা মানবতার জীবন হইতে পারে না। কিন্তু তখনই তার বিরুদ্ধে মানে আপিল করা হয় যে তাকে যেন পেরোলে দেওয়া হয়, এবং দেশ থেকে তার ভাইরা তখন চিঠি লেখেন জাজের কাছে যে আমরা আমাদের ভাইকে নিয়ে মানে দেখভাল করতে রাজি আছি, যদি তার পেরোল হয়, তার
এই অবস্থা। তাকে হসপিটালেও পাঠানোর জন্য, যখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে মানে হাসপাতালেও দেওয়ার কোনো নিয়ম নাই। মানে এই ধরনের নানা নিয়ম কানুন আছে টেক্সাসের কারাগারে। সেই অবস্থায় তার বিরুদ্ধে যখন আপিল করা হলো, এই আপিলের শুনানিতে যে ফাইলটা, এই নথিটাই হারিয়ে গেল। এখন এগুলার তো তার বিরুদ্ধে কোনো শক্ত উকিল নাই, শক্ত পরিবার নাই। গত 12 বছর পরে এই ফাইলটা পরে পাওয়া গেছে, আরো কয়েকটা হারানো ফাইলের মাধ্যমে। পাওয়ার পরে যখন বিচারক প্যারোলের মানে দিবেন, তখন তাকে তার শারীরিক অবস্থায় প্যারোলে যাওয়ার অবস্থা না, এবং বিচারক এখনো বলতেছেন যে আমরা প্যারোলে দিতে পারবো না। 38টা বছর থেকে এই মানুষ কারাগারে। কারাগারে শুনেন, দোষী খুন করেছেন এইসব বুঝলেও কারাগারে একজন মানুষেরও তার একটা অধিকার আছে, তার একটা মানবাধিকার আছে। এটা খুবই আমাদের, এবং 87-এ খুব কম বাংলাদেশি, আমার সম্ভবত প্রথম বাংলাদেশি, বাংলাদেশ স্বাধীনতার পরে প্রথম বাংলাদেশি আমেরিকান যে খুনের দায়ে দণ্ডিত, এবং তাকে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং এখনো তিনি ডেথ রোতে আছেন, মানবেতর জীবন। এবং 2টা ছবি মানে ওই বিচার বিভাগ থেকে আমি সংগ্রহ করতে, দেখা যাবে যে 22 বছরের তরুণ যখন তিনি কারাগারে যান, তার কি অবস্থা। এখন তো তার হুশ বুদ্ধিও নাই, তিনি অনেকটাই মানে 65 ইয়ার্স ওল্ড। তো এই ব্যাপারে যদি নাজমুল ভাই বা পল ভাইয়ের কিছু মনে থাকে তারা বলতে পারেন। বাট এটা খুবই মানে, এটা একদিকে হচ্ছে যে তিনি নিজে অপরাধ করেছেন, দ্বিতীয়ত হচ্ছে তার পক্ষে কোনো মানুষ নাই, তার পক্ষে তার দেশও নাই। বাংলাদেশ মানে বাংলাদেশে যারা সরকার, তারা নিজেদের গদি সামাল দিতেই ব্যস্ত। আপনার নাগরিককে কোন জায়গায় কিভাবে বিপদে পড়লো বা তার জন্য কিছু করা যায় কিনা, এইগুলা আমাদের বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এগুলা ভাবার কি সময় আছে? আর 3 নম্বর হচ্ছে যে মার্কিন বিচার ব্যবস্থায় এ ধরনের বহু নগ্ন ঘটনা ঘটে, যেটা আমরা খবর পাই, বা মানে এটা যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার জন্য লজ্জাজনক। যেটা মানে আমরা সবাই জানি এরকম ঘটনা ঘটে, অহরহ সবসময় ঘটে না, কিন্তু যখন ঘটে এই ধরনের উচ্চারণ মানে মানবাধিকার কর্মী বা আইনজীবীদের কাছ থেকে আসে, এই বেলায় আসছে। এই মানুষটার শেষ পরিণতি কি আমরা জানি না। এই করুণ ট্র্যাজেডির গল্পের শেষ অধ্যায় এখনো লেখা হয় নাই। সো এই ব্যাপারে আমি আমার কথা এখানেই শেষ। এটা খুবই করুণ এক বাংলাদেশের জীবনের ট্র্যাজেডি। নাজমুল ভাই আছেন, পল ভাই আছেন, দীপু ভাই আছেন। খুব স্বাভাবিকভাবে মানে বিষয়টি, আমি নিজেও একজন সংবাদকর্মী হয়ে আমার কাছে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের আদালত থেকে নথি হারিয়ে যাওয়া, মানে সার্বিকভাবে এই ঘটনাটিকে নিয়ে এখানে যারা আছেন তাদের কিছু বলার আছে কিনা? আমি একটু বলি। আসলে আদালত থেকে নথি হারিয়ে যায়নি, নথি মিসপ্লেসড হয়েছে। মিসপ্লেস, ইয়েস। মিসপ্লেস, হারিয়ে যাওয়ার মিসপ্লেস এক জিনিস না, হারিয়ে গেলে ফেরত পেত না। যাই হোক, যে বিষয়টা এটা খুবই মানবেতর। এবং 2012 সালে যখন প্রথম, 12 সাল কি 11 সাল আমার ঠিক মনে নেই, এটা নিউ ইয়র্কের একাধিক পত্রিকায় উঠেছিল, স্থানীয় পত্রিকায়, যতটুকু আমি স্মরণ করতে পারি এই সময়টাতে। সেই সময়ে যদি বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক ভাবে চেষ্টা চালানো হতো এবং বাংলাদেশের নাগরিক, তখন তাকে হয়তো বা যুক্তরাষ্ট্র সরকারের সাথে কোনো একটা ব্যবস্থা করে তাকে দেশে ফিরিয়ে নেওয়া সম্ভব ছিল। কিন্তু এখন কথাটা হচ্ছে যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি যুক্তরাষ্ট্রের সব স্টেটে কিন্তু মৃত্যুদণ্ড নেই, এটাও মনে রাখতে হবে। আরেকটা বিষয় যেটি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পক্ষ থেকে, তার পরিবারের পরিজনের পক্ষ থেকে একজনের পরিবার যুক্তরাষ্ট্রে আসলেন, তিনি অভিযুক্ত হলেন, আদালতে দোষী সাব্যস্ত হলেন, পরিবারের কাছে কোনো খবর থাকবে না, আর পরিবার কয়েক বছর পরে মিডিয়া দেখে তাদের হাইউটাস বেড়ে যাবে, এইটা বিশ্বাস করতে কষ্ট হয়। এইটা আমার কাছে বিশ্বাস করতে কষ্ট হয়। বাংলাদেশের মানুষকে এতটা পাষাণ কঠিন ভাবা বোধহয় ঠিক না। আমার মনে হয় এখানে কোন একটা গ্যাপ আছে, যে গ্যাপটা আমরা এখনো বের করতে পারছি না। সেটি হচ্ছে যে তিনি 22 বছর বয়সে এদেশে এসেছেন, তার রুমমেট ছিল, রুমমেটরা সাক্ষী দিয়েছেন তিনি খুন করেছেন। সেই রুমমেটরা তো তার পরিবারকে জানানোর একটা দায়িত্ব ছিল যে তোমাদের আত্মীয় এখানে এসে খুন করেছে, খুনের মামলায় পড়েছে, তার বিচার হবে। এটা কি তারা জানিয়েছিল? সেই রুমমেট গুলো এখন কোথায়? তাদের কি অবস্থা? তারা কি পরবর্তীতে তার খবর দিয়েছে?
কিছুই সেই রুমমেটদের একজন এখনো জীবিত আছেন, তিনি যোগাযোগ করেছেন, তার সাথে আমার যোগাযোগ হয়েছে, এবং তারা যোগাযোগ করার পর এই সৈয়দ রাব্বানির বাবা যতদিন বেঁচে ছিলেন তাদের পরিবারের সাথে যোগাযোগ ছিল, এবং বাংলাদেশ থেকে অসহায় পরিবার এখানে ডেথ পেনাল্টি হওয়ার পর কি করবে তারা অপেক্ষাই করতেছিল, যে মানে নিয়তির উপর ছেড়ে দিয়েছিল। তাদের বাবার মৃত্যুর পর অন্যান্য ভাইদের সাথে তার মানে আর কোনো যোগাযোগ থাকে নাই, তারাই ধরে নিয়েছেন যেখানে যেহেতু মৃত্যুদণ্ড হয়েছে এটা থেকে বাঁচার আর কোনো পথ নাই। কিন্তু 2012 সালে যখন এটা মানে আবার পত্রিকায় আসছে, তাদের এক ভাই বাংলাদেশের শিকারপুর নামের জায়গায়, ওখানে তাদের বাড়ি, ওখান থেকে তিনি জজের কাছে সরাসরি চিঠি লিখেছেন। ওই চিঠির সূত্র ধরে জজ আবার এটাকে একটা রিভিউ করার বা এটা নিয়ে আলোচনা করার আদালতে এই বিষয়টা আলোচিত হয়েছে। জি, এই জন্যই বললাম যে যেহেতু তারা করেছে, বাংলাদেশ সরকারের একটা দায়িত্ব ছিল এখানে, তাদের একজন নাগরিক যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ড প্রাপ্ত, কূটনৈতিক ভাবে এই বিষয়টা জানার চেষ্টা করা উচিত ছিল আমি মনে করি। আরেকটা জিনিস আমি মনে করি যে বাংলাদেশের নাগরিক যারা যুক্তরাষ্ট্রে কিংবা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, তারা জীবিত থাকাকালীন সময় তারা কনসুলার সার্ভিস পাবেন, কিন্তু তারা জেলে গেলে কনসুলার সার্ভিস পাবেন না কেন? অন্তত সেটা পাওয়া উচিত আমি মনে করি। আরেকটা জিনিস হচ্ছে যে অবশ্যই এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং তার পরিবারের সাথে তার সর্বশেষ দেখার ব্যবস্থাটি করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করা যেতে পারে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে, যে তার পরিবারের লোকজন তাকে শেষ দেখা দেখতে চায়। তাকে যেহেতু প্যারোলে মুক্তি দিয়ে দেশে ফেরত নেওয়া সম্ভব হচ্ছে না, অর্থাৎ তার শেষ দেখার অধিকার তো তার আত্মীয় স্বজনের, জীবিত আত্মীয় স্বজনদের এখনো রয়েছে। এবং এটা আমেরিকাতে অনেক সহানুভূতির সাথে দেখা হয়, মুক্তিদণ্ড প্রাপ্ত ব্যক্তিদের নিকট আত্মীয় স্বজনদেরকে মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তির সাথে দেখা করার সুযোগটা অনেকটা ওপেন। পল ভাই মানে কিছু বলতে চাচ্ছিলেন? জি, ধন্যবাদ। এই জিনিসটা আমার মনে হয় 87-এর দিকে আমি একটা কোনো বাংলা পত্রিকায় পড়েছিলাম, আমার মনে নেই কোন পত্রিকা, এই নিউজটা, এই রব্বানী সাহেবের নিউজটা। তার পরবর্তীতে এটা ফলো আপ করেনি, পত্রিকাও করেনি, আমরাও ফলো আপে ছিলাম না, সংযুক্ত ছিলাম না। তবে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই দেশের আইন বিচারে আপনারা জানেন আমাদের দেশে হলো ইউ আর গিলটি আনলেস ইউ আর প্রুভেন ইনোসেন্ট। আপনাকে পুলিশ ধরেই প্রথমেই পিটাতে শুরু করে, বেদম পিটাতে শুরু করে, তারপরে বিচারে বোঝা যাবে আপনি গিলটি। কিন্তু আমেরিকা একটা সভ্য দেশের প্রথম আইনই হলো ইউ আর ইনোসেন্ট আনলেস ইউ আর প্রুভেন গিলটি। তার সবচেয়ে বড় দেখেন, সবার এখানে আপনার বিচার পাওয়ার অধিকার আছে। আমি একটা এক্সাম্পল দেই, জেফ্রি ডুমার নামে একজন সিরিয়াল কিলার ছিলেন আমেরিকায়। সে 76 উইমেন কিল করেছিল, তারপরে ধরা পড়েছে। সেই জেফ্রি ডুমারকেও এই দেশ তাকে আইনজীবী নিযুক্ত করেছিল তাকে প্রোটেক্ট করার জন্য। তো আইনের দিক দিতে এসবটা আমাদের স্যালুট করা উচিত। আর আমেরিকার আইনের নীতিতে আপনারা ওরা এত কোশাস হয় কেন, জানার পরও লোকটার বিচার হয়, দীর্ঘদিন বিচার হয় যে উনি খুনি, উনি মার্ডারার, উনি ক্রিমিনাল, তারপরে হয়। কেননা আমেরিকার আইন একটা জিনিস বলে, 10 জন দোষী ছাড়া পেয়ে যাও, আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু একজন নির্দোষ লোক যেন দণ্ডিত না হয়। ইটস এ গ্রেট ল। 10 জন ছাড়া পেয়ে যাও, একজন যেন অদোষী লোক যেন মৃত্যুদণ্ড বা কারাগারে না যায়। তো যাই হোক, এখন রাব্বানী সাহেবের আনফর্চুনেট। তবে জেলের মধ্যে যেটা বলছেন ইব্রাহিম চৌধুরী, যে এরকম অমানবিক কাজ, অমানবিকতা, এই দেশের জেলে মার্ডারও হয়। রাব্বানী সাহেব তো না মার খেয়েছে, এদেশে জেলের ইনমেট মার্ডারও হয়। এবং জেলের আপনি স্টোরিগুলো দেখবেন, এদের ভিতরে মাফিয়া আছে, গ্যাং লিডার আছে। আপনি নতুন যদি যখন জেলে যাবেন, আপনাকে ধরে পিটাবে, আপনাকে কাজের লোকের মতন কাজ করাবে, এই ধরনের জিনিসগুলো আছে, যেসব কারেকশন অফিসার বা ওদের কন্ট্রোলেও অনেক সময় থাকে না। জেল থেকে আমরা দেখেছি ড্রাগের বিজনেস করছে, বসে জেলে আরামে ড্রাগের বিজনেস করছে। তো যাই হোক, রব্বানী সাহেবের জিনিসটা খুবই দুঃখজনক। আজ বাঙালি হিসাবে
তবে নাজমুল সাহেব যে বললেন যে এখানে কিন্তু আমাদের কনসুলেট জেনারেল অফিসেরও কিছু দায়িত্ব রয়েছে। কেন আমেরিকায় যে গ্রেট কান্ট্রি, একটা লোক যখন মৃত্যুদণ্ড পেয়ে যায় তখন মৃত্যুদণ্ড ছাড়া তাকে যত সুযোগ সুবিধা দেওয়া যায় তারা সেটা হাইয়েস্ট দিতে চেষ্টা করে তার লাইফের কমফোর্ট আনার জন্য বিফোর হি ডাই। আর এই মৃত্যুদণ্ডের প্রসেসগুলো এত লং করে এক কারণেই, কেন তাকে যদি হঠাৎ করে মেরে দেয় তাহলে তো শেষ, সে তো বুঝলোই না সে কি করলো। তো তিলে তিলে, যারা আমরা বলি বাংলায় একটা আছে না, তিলে তিলে ধুকে ধুকে মরবে, এই জন্যই মৃত্যুদণ্ডটা দেওয়া হয়। লং টার্ম 25-30 বছর পর কার্যকরী হয় মৃত্যুদণ্ডটা। তো যাই হোক, জি। এখন ইজ টু লেট। উনি যে অবস্থায় রয়েছেন রাব্বানী সাহেব, এখন তো আমার মনে হয় পেরোল দিলেও তার ডাক্তারটাকে অ্যালাউ করবে না অন্য কোথায় যেতে। হয়তো একটা আবেদন, আমার মনে হয় কনসুলেট জেনারেলের কাছে যদি আমরা একটু দৃষ্টি আকর্ষণ করি, একটা আবেদন করা যেতে পারে কনসুলেট জেনারেল অফিস থেকে যে তার কোনো নিকট আত্মীয়কে কিছু ভিসা দেওয়া হোক, তাকে শেষ জীবনের শেষ প্রান্তে এসে একবার শেষ দেখার জন্য। এটাই আমার বক্তব্য। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু দীপু ভাইয়ের কাছে যেতে চাই। দীপু ভাই এই বিষয়ে কিছু বলবেন কিনা? ধন্যবাদ আরিফ। সেই সাথে আমার যারা আলোচক আছেন, স্পেশালি খোকন ভাইয়ের কথাই বলি, আমি এটা খোকন ভাইয়ের স্ট্যাটাসে পড়েছি। আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে যে আমাদের বাংলাদেশে একজন মানুষ এই দেশে বিপদগ্রস্ত হয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগই থাকুক, তো সেখানে তার যে মানবাধিকার প্রতিষ্ঠার ব্যাপারে যে আমার রাষ্ট্রের যে ভূমিকা থাকা দরকার ছিল, সেটা কিন্তু একেবারেই কোথাও প্রতিপালিত হয় নাই। যে কথাটা আমরা আজকে উঠেছে, আজকে তো তার জীবনের একবারে শেষ লগ্ন। এইরকম সময়েও যদি কনসুলার অফিস থেকে বা আমাদের সরকারিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই কোর্টকে এইটুকু অ্যাপিল করা হয় যে তার কোনো, যে ভাই তারা খোকন ভাই বলছিলেন শিকারপুর না কোথা থেকে তার ভাই, আমি জানি না, তার বাড়ি সম্ভবত আমি যতটুকু পড়েছি বরিশাল, না বরিশালেও শিকারপুর আছে। যাই হোক, তার যেই ভাই ওই জাজের কাছে চিঠি লিখেছিলেন, অন্তত সেই ভাইয়ের তো ওইটুকু দরদ আছে যে তার ভাইকে দেখার জন্য। কিন্তু আমাদের একটা বাংলাদেশ থেকে একজন মানুষ এই দেশে এসে কোনো মামলায় লড়া বা টেক্সাসে এসে বা নিউ ইয়র্কে এসে, এটা কিন্তু আমরা যত সহজেই বলি এত সহজ না বিষয়টা। তো সেই ক্ষেত্রে এরকম একটু করলে অন্তত জীবনে আমরাও তো বলতে পারবো যে হ্যাঁ, একজন বাংলাদেশি মানুষ এখানে দোষী সাব্যস্ত হয়েছিল, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে এইটুকু করা হয়েছিল। আমি মনে করি এই এই অন্তত এই দাবিটা আমাদের তোলা দরকার, এবং আমাদের সরকারের পক্ষ থেকে যারা এখানে কর্মরত আছেন, কনসুল জেনারেল সহ, তারা এই একটা দায়িত্ব পালন করতে পারেন, এবং এটা ইট উইল বি দ্য পার্ট অফ হিস্ট্রি। কারণ এটা বাংলাদেশের প্রথম একজন মানুষ যিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু হার্ড, নাজমুল ভাই আপনার সাউন্ডটা মনে হয় মিউট করতে হবে। আমরা এবার একটু সফট আলোচনায় আসতে চাই। আমাদের এই মাসে নজরুলের প্রয়াণ দিবস। আমাদের সাথে কিরণ ভাই যুক্ত হয়েছেন। কিরণ ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে নজরুল সত্যিকার অর্থে আমাদের জাতীয় জীবনে কিভাবে জড়িয়ে আছে, আমাদের ভাবনায় কিভাবে জড়িয়ে আছে। নজরুলের গান, নজরুলের জীবন আদর্শ সব কিছুই আমরা জীবনের প্রতি মুহূর্তে অনুভব করি। আপনার কাছে যেটা বলতে চাইবো যে এই প্রয়াণ দিবসকে সামনে রেখে নিউ ইয়র্কে নতুন প্রজন্ম যারা আছে তাদের মাঝে নজরুলের চেতনাবোধ ছড়িয়ে দেবার জন্য কি উদ্যোগী আপনারা গ্রহণ করবেন, আর এই বিষয়ে আপনাদের কি প্রস্তুতি আছে? ধন্যবাদ টাইম টেলিভিশনকে, ধন্যবাদ আজকের চমৎকার প্যানেলে যারা কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে। তাদের সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি, কাজ করেছি। তো আজকে আলোচনায় কাজী নজরুল ইসলামকে নিয়ে এসছেন, সেই জন্য আমার কাছে ভীষণ ভালো লাগছে আরিফ। তো বলবো যে কাজী নজরুল ইসলামের 50 বছর প্রয়াণ দিবস এ মাসের অগাস্টের 29 তারিখে 1976 সনে 29 অগাস্ট কাজী নজরুল ইসলাম বাংলাদেশে তার প্রয়াণ হয় বা তার মৃত্যু হয়, এবং ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর প্রাঙ্গণে তাকে কবরস্থ করা হয়। তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে 100 বছর আগে যেসব বিষয়গুলো আলোকপাত করে গিয়েছেন, আজও সেটি প্রাসঙ্গিক। যেমন অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা,
জাতীয় জীবনের যে উদ্দীপনামূলক গান কবিতা যা কিছু আছে সবকিছুই উনি প্রত্যক্ষভাবে তার মাধ্যমে হয়ে এসছে, এবং 100 বছর পরে আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে কিছুদিন আগে জুলাই বিপ্লব হয়েছিল, বা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যেসব প্রতিবাদগুলো হচ্ছে, সেই প্রতিবাদগুলো নজরুলের কবিতা, গান, তার গল্পের মাধ্যমেই আমরা সেটা পরিলক্ষিত করছি। যেমন 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ, পরে জুলাই বিপ্লব, সবকিছুর মাঝেই আমরা নজরুলকে খুঁজে পাই। যেখানে অন্যায় সেখানে নজরুল। তরুণ প্রজন্ম আজকে যদি বাংলাদেশে বা উত্তর আমেরিকায় স্কুল কলেজ বিভিন্নভাবে তার গান কবিতা, তাকে নিয়ে চিন্তা ভাবনা, তার লেখা নিয়ে ট্রান্সলেশন করা বিভিন্ন ভাষায় যদি আমরা সেটা করতে পারি, তাহলে কাজী নজরুল ইসলামকে আমরা বিশ্ব দরবারে অনেক উচ্চ স্থানে পৌঁছে দিতে পারবো। কিন্তু দুঃখজনক হলো কাজী নজরুল ইসলামকে তো বুঝতেই পারে নাই এখনো অনেকেই, যার কারণে দেখা গেল যে কাজী নজরুল ইসলাম তিনি কোরআন, বাইবেল, ত্রিপিটক, জেন্টা, গ্রন্থ সাহেব সব পড়ে শেষ করে উনি বলেছেন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অথবা একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আজও যেসব অন্যায়ের বিরুদ্ধে যে কথাগুলো হয়, মানবাধিকার যে বিষয়গুলোর কথাগুলো আসে, নারীর প্রতি যে বিনম্র শ্রদ্ধা, সে শ্রদ্ধাতেও নারী কবিতায় উনি লিখেছেন, পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু এই বিষয়গুলো আমরা কিভাবে জানবো, কিভাবে বুঝবো, যদি আমরা এটার উপরে কোনো কাজ না করি? 29শে আগস্ট আমি মনে করি প্রত্যেকটা বাংলা প্রতিষ্ঠান, প্রত্যেকটা সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো কাজী নজরুল ইসলামের উপর কাজ করা উচিত, অনুষ্ঠান করা উচিত, তাকে স্মরণ করা উচিত, তাকে আমাদের বিশ্ব মানবতার কাছে পৌঁছে দেওয়া উচিত। সেখানে বাঙালি যেখানে আমেরিকায় থাকুক, ইংল্যান্ড থাকুক, অস্ট্রেলিয়া থাকুক, কানাডায় থাকুক, পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, নজরুল আমাদের সবাই হৃদয়ের মাঝে গেঁথে আছে। তার অমর বাণীর কারণে চমৎকার কিছু কাব্যগ্রন্থের মাধ্যমে, যেমন আপনারা সবাই জানেন অগ্নিবীণা সৃষ্টি হয়েছে 1922 সনে। সেখানে প্রলয় উল্লাস তোরা সব জয়ধ্বনি কর, ওই কবিতা কে না জানে? ওখানে বিদ্রোহী কবিতা, এই পৃথিবীর মানে আমি মনে করি শ্রেষ্ঠ 10টা কবিতা যদি বিচার করা হয়, তাহলে বিদ্রোহী কবিতা তার ভিতরে একটি। এই বিদ্রোহী কবিতায় আমি শব্দটা 119 বার বলা হয়েছে, এবং সেখানে দেখা গেল যে কাজী নজরুল ইসলাম, আমি বিশ্ব ছাড়ি উঠিয়াছি একা, চির বিদ্রোহী বীর। তবে এই যে আমি শব্দটা ব্যবহার করেছেন, সেটা কিন্তু উনি নিজের জন্য বলেন নাই, পুরো জাতির জন্য বলছেন, অসহায় মানুষের জন্য বলেছেন। তো সেক্ষেত্রে দমন চাপা, তারপরে কিরণ ভাই, আমরা জানি যে নজরুল কিভাবে মানুষের জীবনে জড়িয়ে আছে, এবং নজরুল সত্যিকার অর্থে মানুষের চেতনাবোধকে জাগ্রত করার জন্য তার সব কিছুর মধ্যে দিয়ে সেটা বহিঃপ্রকাশ ঘটেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি অলরেডি বলেছেন যে কিভাবে নতুন প্রজন্মকে এগিয়ে যাবার ক্ষেত্রে নজরুলকে সামনে আনতে হবে। আপনার কাছে আমরা আবার আসবো, আমরা একটু হার্ড লাইনে একটু বলে রাখি, বাংলাদেশে কিন্তু নজরুলীয় বৎসর পালন হচ্ছে পুরো বছর, এটা একটা সুখবর, এবং সেই মোমেন্টামটা, সেই ধারাবাহিকতাটা আমাদের ধরে রাখা উচিত। অবশ্যই কিরণ ভাই, অবশ্যই। আমরা একটু এখানে এনামুর রাজা দীপু এবং পল খান আপনারা আছেন, বাংলাদেশের দুটো হার্ড বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, এবং তারপরে অবশ্যই ইব্রাহিম চৌধুরী খোকন ভাই তো আরও আলোচনা করবেন। পল ভাই, আমি যে বিষয়টি বলতে চাই, একটি সংবাদের দিকে আমাদের চোখ গেছে। তার আগে আপনার আলোচনার পরে ডোনাল্ড ট্রাম্পের যে বিশেষ প্রতিনিধি সার্জিও গোর বাংলাদেশে গেছে, এবং সে প্রতিশ্রুতি দিয়েছে যে মানে ব্যবসায়ীদের একটা প্রতিনিধি দল বাংলাদেশে যাবে। এটা দীপু ভাইয়ের সাথে আলোচনা করব। তার আগে একটু বলি পল ভাই, রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলীয় প্রধানকে দিল বিএনপি। এই সংবাদটির মাঝে আপনি কি মনে করেন যে কেমন যেন একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল ফিল হচ্ছে? এই ফিলটা আগে আপনার মধ্যে হচ্ছে কিনা, বা এই বিষয়ে কিছু বলার আছে কিনা? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন আপনি।
প্রথম কথা হলো রাষ্ট্রপতির মর্যাদা। রাষ্ট্রপতির মর্যাদা কিন্তু আপনাকে বুঝতে হবে কনস্টিটিউশনে কি লেখা আছে। কেন আপনার প্রধানমন্ত্রী, যদি আপনি অফিসিয়ালি যান, প্রধানমন্ত্রীর উপরের পোস্ট হলো রাষ্ট্রপতি। কেন রাষ্ট্রপতি কে আপনার যে পাওয়ারটা হস্তান্তর করা হয়েছে সেটা যদি এখন আবার দলীয় প্রধানকে তাকে নিযুক্ত করার জন্য দেয়, ইসে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, প্রচন্ড কন্ট্রাডিক্টরি। রাষ্ট্রপ্রধান নির্বাচনে আমার মনে হয় এক ব্যক্তির বিবেচনায় একটা দেশের এত বড় গুরুত্বপূর্ণ একটা পোস্টের দায়িত্ব দেওয়া উচিত না। পিরিয়ড। এখানে যদি সমষ্টিগতভাবে কোনো সিস্টেম থাকে কিছু লোকের, মানে আমরা আমেরিকান সিস্টেমে দেখেছি অলওয়েজ টু হেড ইজ বেটার দেন ওয়ান। এখন একটা হেডকে যদি আপনি সব দায়িত্ব দেন এত বড় গুরুত্বপূর্ণ একটা পজিশনের, উনি হয়তো হিউম্যান বিং, উনি বায়াসড হয়ে যেতে পারে। উনি যদি বায়াসড হয়ে, আজকে আমি আরেকটু ডিপেই বলি, আজকে রাষ্ট্রপ্রধান আমাদের আপনার যদি একজনকে দেয় দলীয় প্রধানকে, দলীয় প্রধানের শালী একজন ক্যান্ডিডেট, এটা অবভিয়াসলি এখানে নেপোটিজম হয়ে যাবে। আর যদি নেপোটিজম হয়ে যায়, পরিবর্তন তো হয়ে যায়, তাহলে তো দেশ ডুবে যাবে। অতএব দলীয় প্রধান যদি এখন তার শালিকার প্রেমে পড়ে তাকে রাষ্ট্রপতি বানিয়ে দেয়, আমরা কোথায় যাব ভাই? এটা হওয়া উচিত না। আমি তীব্র নিন্দা করছি। ইটস অ্যাবসার্ড। এটা কোনো মতেই হওয়া উচিত না। এখানে নেপোটিজম সামান্য রয়েছে। পল ভাই, আমি এখানে একটু যোগ করি, এই যে এক ব্যক্তির উপর একটা দলের সিদ্ধান্ত, এটা যে নতুন কিছু হলো এটা না, কিন্তু আমরা মনে করেছিলাম যে এই ভারত থেকে বাংলাদেশের রাজনীতিতে বেরিয়ে আসবে, গণতন্ত্রের চর্চা হবে, যেখানে পার্লামেন্ট মেম্বাররা বসে একটা সভারেন লোকজন তারা রাষ্ট্রপতি মনোনয়ন করবেন, সেখানে আপনি একজন ব্যক্তির হাতে দিয়ে এটাকে নিয়ে আবার একটা ভিতরে ভিতরে যদি এটা হইতো, এটা রাগ ঢাক করে প্রচার করে যে এখন পল ভাইয়ের উপর দায়িত্ব দিয়ে দেওয়া হোক, কে তার বন্ধু। এখন আমি তো জানি এর বন্ধু কি প্রেম চৌধুরী, আর কেউ তো নাই এই জগতে। তো এইভাবে এই কাজটা তো গণতন্ত্র। হ্যাঁ, এখন আমাদের উদাহরণ দিবে যে এর আগে শেখ হাসিনাও করেছেন, এর আগে বঙ্গবন্ধু করেছেন, কিন্তু আপনাকে সবকিছুর পরে আমরা যে রাজনীতিতে গণতন্ত্রের কথা বলতেছি, আমরা যে অন্তত সবার সামনে যে এটা একটা কর্পোরেট একটা দল, একটা কর্পোরেট প্রধানের না, আমাদের দেশের রাজনীতি তো দুইটা পরিবার বা একাধিক পরিবারের একটা কর্পোরেট রাজনীতি হয়ে গেছে। এবং এটা যে বিএনপি করতেছে এটা না, এটা আওয়ামী লীগও করেছেন, কিন্তু আমরা এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের তো মানে নানান সময় আমরাই কথা বলি। এই সংবাদটা আরিফ, আমি মনে করি আমাদের সেই জনগণের স্বাভাবিক যে আকাঙ্ক্ষা, যে উইশফুল থিঙ্কিং এর বাইরে এই সংবাদটা। পল ভাই ঠিকই বলেছেন। আর সবচেয়ে বড় কথা, শেখ হাসিনার এক্সাম্পল আপনি কেন দেবেন? উনি তো আপনাদের চোখে স্বৈরাচার। আপনারা তো গণতান্ত্রিক গভর্নমেন্ট, আপনারা গণতন্ত্র প্র্যাকটিস করেন, আপনারা তো স্বৈরাচার না। শেখ হাসিনাকে ফলো করেন না। আমরা তো শুনেন পল ভাই কেন মানে কোনো কিছুই উত্তরাধিকার, আমরা সবকিছুরই উত্তরাধিকার। আমরা স্বৈরাচারেরও উত্তরাধিকার, ভালো কাজেরও উত্তরাধিকার, আপনার নজরুলের উত্তরাধিকার, আপনার রবীন্দ্রনাথের উত্তরাধিকার। আমরা আমাদের পুরনো লিগেসি কোনো কিছুই বাদ দিতে পারি না। বুঝলেন, যখন আবার পক্ষে থাকে তখন আমি সবকিছু ওন করি, আর যখন বিপক্ষে যাই আমি আমেও নাই কাঁঠালেও নাই। দীপু ভাই কিছু বলার আছে কিনা? অনেক অনেক বলার আছে। আসলে আপনি এই যে দলটি এখন ক্ষমতায়, সেই দলের একজন সিনিয়র মোস্ট মেম্বার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি গত 17 বছর এই দলের কাণ্ডারি ছিলেন, উনি প্রকাশ্যে বলেছেন যে এই গত 5 মাসে কোনো কিছুই বদলায় নাই। জি, আমরা দেখেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি এই ক্ষেত্রেও তাই। এখন ধরেন স্থায়ী কমিটির বৈঠক হয়েছে, এটা প্রচারও করা হয়েছে যে স্থায়ী কমিটির সিদ্ধান্ত এরকম হয়েছে। স্থায়ী কমিটিতে মেরুদণ্ডওয়ালা লোক যদি থাকতো তাহলে তারা বলতে পারতো যে আগে যা যা হয়েছে, আগের সরকার, আগের যে সিস্টেম ছিল, আমরা যেহেতু একটা পরিবর্তনের স্বপ্ন মানুষকে শোনাচ্ছি, তা এখন আমরা এমন একটা প্রসিডিউর বের করি যাতে করে রাষ্ট্রপতির এই মনোনয়নটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। এমন এখন ধরেন এই দল এরকম ভাবেই চলে যে কেউ এরকম একটা নাম প্রস্তাব করবে, নাম প্রস্তাব করলে এটার মধ্যে দোষ হবে বা এটার মধ্যেও কোনো ধরনের
বা স্বজনপ্রীতি বা কোনো ধরনের পক্ষপাতিত্ব আছে এরকম মনে করে কিনা দলের শীর্ষ নেতা, এরকম একটা ভীতি তাদের মধ্যে আছে। এই জন্য তারা একবারে সব, আপনি যা, আমরা সবাই আপনাকে দায়িত্ব দিলাম আপনি করেন। এটা তো গ্রামের সালিশ না ভাই, এটা তো একটা রাষ্ট্রের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী রাষ্ট্রপতির পদটি হলো প্রধানমন্ত্রীর উপরে, এক নম্বর ব্যক্তি রাষ্ট্রের। এই ব্যক্তি কে হবেন এটা যদি সিলেক্ট করার জন্য এরকম একটি সিস্টেমের মধ্যে একটা দল যায়, আমরা কোথায় রাজনীতিতে আছি এবং আমাদের যে কত দৈন্যদশা, এটা কিন্তু একবারে প্রকট হয়ে উঠছে এটার ভিতর দিয়ে। এটা তারা যেভাবেই করতে পারতেন, কিন্তু এই যে পরিবর্তনের সাথে এই সিদ্ধান্তের কোনো মিল নাই, মানে এটাই হচ্ছে আসল বক্তব্য। এটা এক্স্যাক্টলি, এবং দীপু যেটা বললেন যে আমাদের কনস্টিটিউশনে অলরেডি ডিফাইন করা আছে কিভাবে। কারণ আমি কনস্টিটিউশন মানি না যে সবাই আপনাকে দিলাম, আপনি সংসদ সদস্য যে 300 হবেন এইটাও আপনি ঠিক করবেন, নারী সদস্য কে হবেন এটাও ঠিক করবেন, মন্ত্রী কে হবে ঠিক করবেন, আপনি প্রেসিডেন্টও ঠিক করবেন, তো উপরে এমপি ঠিক করবেন, জি এমপি ঠিক করবেন, এবং আপনি উপরে উপরে এক এক মানে বিধাতা আছেন যাকে আমরা কখনো দেখি নাই, এই নিরাকার বিধাতার উপাসনা করে করে আমরা জীবন দিলাম, কিন্তু আমরা আকারে যে বিধাতাদের দেখি আমাদের রাজনীতির উপরে, এটার পরিবর্তনের জন্যই তো মানুষ বারে বারে রক্ত দিয়ে, মানুষ বারে বারে রাস্তায় নামে, বারবার রাজপথ গরম হয়। এগুলোর তো কোনো পরিবর্তন হইল না ভাই, এগুলো জুলাইয়েও হইল না, এগুলা মানে অগাস্টেও হইল না, এটা নভেম্বরেও হইল না। আমরা 70-এ রক্ত দিলাম, আমরা 70-এ স্বৈরাচার দূর করে গণতন্ত্রের জন্য এই নূর হোসেনের পাশে দাঁড়ায় গুলি খাইলাম, কিছুই তো পরিবর্তন হইল না। এখনো ওই একজনই সিদ্ধান্ত নিবেন, তাইলে ওই সিদ্ধান্তেই থাকি আমরা, আর আমরা ওই নিরাকার ঈশ্বরের প্রতি আমরা আমাদের আকাঙ্ক্ষার কথা জানিয়ে যাই। ধন্যবাদ। আমরা একটু আলোচনাটাকে আরেকটু ভেতরের দিকে নিয়ে যেতে চাই। বাংলাদেশের প্রসঙ্গই আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে অবস্থান করছেন দীপু ভাই, এই বিষয়টা নিয়ে, এবং উনি রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন। আসলে কি মেসেজ আছে এই ট্যুরের, আপনি কি জানেন? না, একেবারে পরিষ্কার করে জানার তো সুযোগ নাই, কারণ এখানে অনেক কিছু পর্দার সামনে হয়েছে, অনেক কিছু পর্দার আড়ালে হয়েছে। আমরা যেটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট নিয়ে তো উনি গেছেন। আর এখন দেখেন রাজনীতিতে কিরকম, মানে আগে ভারতে যিনি আমেরিকা রাষ্ট্রদূত থাকতেন উনি একজন ইন্ডিভিজুয়াল, বাংলাদেশে একজন থাকতেন, আমেরিকাতে কেউ উড়ে যেতেন, আমরা ডোনাল্ড লো টো সহ অনেকের কথা দেখেছি। কিন্তু এখন সমীকরণটা দেখেন দক্ষিণ এশিয়ায় কেমন হয়েছে, যে ভারতে যিনি রাষ্ট্রদূত তিনি আবার প্রেসিডেন্টের বিশেষ দূত, উনি বাংলাদেশে যাবেন, উনি কি কি করবেন সবটা পরিষ্কারভাবে আজকেই বলার মতো হয় নাই। তবে সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে ইয়ে হচ্ছে যে উনি কতগুলি বিষয়ে কিন্তু সরকারের যে পররাষ্ট্রমন্ত্রীর সাথে কিন্তু তার দ্বিমত হয়েছে, এটা পরিষ্কার। এবং উনি তাকে একটা টেক্সট মেসেজ দিয়েছেন যে তার রাতে ডিনার ক্যান্সেল, এবং রাতে উনি কার সাথে মিটিং করবেন এটা পররাষ্ট্রমন্ত্রীও জানে না, সরকারও জানে না। রাতে উনি আবার আওয়ামী লীগের নেতাদের সাথে গুলশানে মিটিং করেছেন, আরো কার কার সাথে কোথায় বসেছেন, কোথায় মিটিং করেছেন, কি কি বিষয় আছেন। শেষমেশ যে তারেক জিয়ার সাথে দেখা করার কথা পরে বলছেন এখন থেকে আমেরিকার সব ব্যবসায়ীরা বাংলাদেশে হুড়মুড় করে যাবে এবং যত আসছে আমেরিকান ডলার সব ওখানে ইনভেস্ট হবে। এগুলো হলো এক ধরনের আইওয়াশ। আসল যে অ্যাসাইনমেন্ট নিয়ে উনি গেছেন সেগুলি জানার জন্য আমাদের কার সময় অপেক্ষা করতে হবে। অনেক ঘটনা ঘটেছে 3 দিনে, অনেক কিছু এদিকের পানি ওদিকে গেছে। তো এইটা এখনই আমরা এত দূরে বসে বলতে পারবো না, কিন্তু অনেক ঘটনাই ঘটেছে বাংলাদেশে। আপনি আওয়ামী লীগের সাথে বৈঠকের যে বিষয়টি তুলে ধরলেন, এটার কি তথ্য, মানে এটার কি সোর্স আছে আপনার কাছে? আওয়ামী লীগের সাথে মিটিং হয়েছে, এটাই হলো বাস্তবতা। কি ওই মিটিং এর ভিতরে কি কি আলোচনা হয়েছে, আওয়ামী লীগের সাথে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের কি আলোচনা হতে পারে, যিনি আবার ভারতে আপনার রাষ্ট্রদূত, যার সাথে ওইখানে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে বলে আমরা শুনি। আমরা তো এগুলির প্রত্যক্ষদর্শী হওয়ার কোনো সুযোগ নাই, তো সেইগুলির একটা ধারাবাহিকতা বা যুগসূত্র তো আছে এখানে। আর এর ভিতর দিয়ে কিন্তু এই যে ধরেন এখন যারা আন্দোলন করে নেতা হয়েছে তারা বলে না বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, ওই কথাটার একটা উত্তর কিন্তু পাওয়া গেছে। সেটা হচ্ছে যে এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কিন্তু একটা রাষ্ট্রীয় ডিনার ক্যান্সেল করে আওয়ামী লীগকে সময় দিয়েছেন, বা নিশ্চয়ই সে শুনতে চেয়েছেন অথবা তার আগ্রহ ছিল। এর ভিতর দিয়ে কিন্তু একটা নতুন ইঙ্গিত, যেটা শেখ হাসিনা
ডিসেম্বরে যাবে বলছেন, এগুলির একটা যুগসূত্র আছে। এটা একেবারে আজকে কালকেই সবটা ক্লিয়ার হয়ে যাবে এরকম না, এটা আরো অনেক সাইড স্টোরি বেরোবে, বেরোলে আমরা জানতে পারবো। জি সামথিং ইজ গোয়িং অন, অনেক কিছু হচ্ছে। জি, আপনার পল ভাই এবং ইব্রাহিম চৌধুরী খোকন ভাই আছেন। যদি রাজনীতির সমীকরণে এরকম ঘটনাগুলো সামনে আসে, তাহলে সামনে রাজনৈতিক মাঠে পরিস্থিতি স্থির থাকবে না অস্থির হয়ে উঠবে? বল ভাই বলেন, আমি তারপরে বলবো। ধন্যবাদ। সবচেয়ে বড় কথা আপনাকে বুঝতে হবে যে রাজনীতির একটা অন্দর আছে, একটা বাহির আছে, একটা ইনসাইড একটা আছে, একটা আউটসাইড আছে। তো ইনসাইডে কি হচ্ছে ওইটা আমাদের মতন আমজনতা কেউ বলতে পারবো না। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে আওয়ামী লীগ আজকে 2 বছর ধরে বাংলাদেশে ব্যান্ড, একটা অবৈধ সংগঠন, সেই আওয়ামী লীগের নেতার সঙ্গে মানে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত দেখা করলো, এবং এটা ওপেন দেখা করলো, সবাই জানে তারা মিটিং করছে। এই ইকুয়েশনটা আমার বোঝা যাচ্ছে না যে সরকার কিভাবে দেখছেন। এবং আমার মনে হয় যে উনি যে বিশেষ দূত গিয়েছে, আমাদের ইউনূস সাহেব পদ ছেড়ে দেওয়ার 3 দিন আগে যে বাংলাদেশকে বিক্রি করে দিয়ে গেল আমেরিকার কাছে, যেটা শুনেছি আমরা, চুক্তিটা দেখেছি, সেই চুক্তিকে পাকাপোক্ত করার জন্য সরেজমিনে একটু দেখার জন্য সেই দূত যেতে পারে, এটাও অসম্ভব কিছু না। এত আমরা অ্যাজাম্পশন করে বলবো, আমরা শিওর হয়ে কিছু বলতে পারবো না। তবে আপনার আওয়ামী লীগের সঙ্গে রাষ্ট্রীয় ডিনার বাদ দিয়ে যখন দেখা করেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার মনে হয় এই দিকটা খুবই গুরুত্বপূর্ণভাবে একটু পর্যবেক্ষণ আমরা করব, যে আওয়ামী লীগের নেতাকে উনি রাষ্ট্রীয় ডিনারের চেয়ে উপরে প্রাধান্য দিল, কি বিষয় থাকতে পারে এখানে। তো এখন আমরা সবই অ্যাজাম্পশন করে বলছি, তবে বলা যায় না। উনি আবার ইন্ডিয়ার রাষ্ট্রদূত, ভাই যেটা বললেন, এবং সে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, এটার মধ্যেও কিন্তু একটা মারপ্যাচ আছে, ইন্টারনাল একটা নিশ্চয়ই কিছু আছে, একই লোক, একটা কিছু চলছে নেগোসিয়েশন আমার মনে হচ্ছে। এবং এর মধ্যে ডিসেম্বরে হাসিনা ফিরছে, এটাও সংযোজন একটা আছে, একটা কানেকশন আছে, কানেক্টিভিটি। আমার পর্যবেক্ষণে এটাই মনে হচ্ছে। ধন্যবাদ। ইব্রাহিম ভাই। না, অনেকটাই শুনেন, আমরা তো জানি না কি আলাপ হয়েছে, বাট সিগনিফিক্যান্ট হচ্ছে যে তারা সবগুলোকে, আমরা বাংলাদেশের রাজনীতি থেকে যেমন আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করার যে মানে মধ্য দিয়ে আমরা অনেকে আস্ফালন করি যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ আর আসবে না, এটা যেমন ঠিক না। মানে পশ্চিমা শুনেন, আমরা তো দেশ, আর আমাদের দেশ তো আর আমরা চালাই না, আমাদের দেশ কেউ না কেউ চালায়। এখন কেউ মানে ভারতে চালাইলে কেউ খুশি, আর কেউ ইন্ডিয়ার চালাইলে বেশি খুশি। তো মানে এইভাবেই চলতেছে এখনো। আমরা যে আমরা নিজেরাই হাঁটতেছি না, আমাদের কেউ হাঁটাইতেছে। এখন কে কোন দিকে হাঁটাবে, এখানে মানে এখানে চায়না, বার্মা, ভারত এবং এবং পশ্চিমা মহল, এবং পশ্চিমা মহলের যে ঠিকাদারি, এটা মানে আমেরিকার, আমি আমেরিকায় থাকি, আমেরিকার নাগরিক। এখন আমেরিকা তার স্বার্থ না দেখে এখানে কি বাংলাদেশ নামক দেশের প্রতি যে ভালোবাসা, মানে এই ভালোবাসার আকুতিত যাবে না, ওখানে তাদের স্বার্থটা দেখবে। আবার আমাদের সাবেক নেত্রী বলেছিলেন যে এই 20,000 মাইল দূরে আমার আসাও দরকার নাই। এইসব জিনিসটা আর তারা মাথায় রেখেই আমি মনে করি যে কাউকে কেউ বাদ দিয়ে চলতে পারবে না বর্তমান বিশ্বে। এবং আস্তে পৃষ্ঠে আমরা দাঁড়িয়ে আজকে যেমন বলতে পারবো না যে ভারতকে ডিনাউন্স করে বাংলাদেশ চলবে, ভারতের সাথে আমরা মারামারি করে আমরা বাংলাদেশ এগিয়ে যাব। এটা এটা অনেকেরই একটা উইশফুল থিঙ্কিং হতে পারে, বাট রিয়েলিটি ইজ ডিফারেন্ট। একইভাবে আমেরিকাকে আপনি অবজ্ঞা করে মানে ক্ষমতায় টিকে থাকবেন, ক্ষমতা ধরে রাখবেন, এটাও মানে এটাও বেশ কষ্টকর বিষয়। এবং আমার মনে হয় এই দৌড়ঝাঁপ থেকে দীপু বা পল ভাই যেটা বললেন, যে এই যে সব মহলকে নিয়ে দেশে একটা রাজনীতির স্থিতিশীলতা বা পরবর্তী ধাপের যে রাজনীতি কিভাবে হবে, এটা নিয়ে তারাও বোঝার চেষ্টা করতেছেন, মাঠ জরিপ করতেছেন। আর এর মধ্যে কি বলে আসলেন যে মানে মিস্টার তারেক, আপনি ডক্টর ইউনূসকে মানে প্রেসিডেন্ট বানিয়ে ফেলেন, এরকম কি কোনো সম্ভাবনা আছে নাকি নাসির ভাই? আমি এমনি ছাড়লাম এটা, আমি জাস্ট থ্রো আপ দ্যাট। বাংলাদেশই শেষ, বাকি যেটা আছে সেটাও শেষ।
না না, শেষ হবে না শুরু হবে এটা পরের ব্যাপার, বাট এই ধরনের কোনো সম্ভাবনা আছে কি দীপু, আপনি কি মনে করেন? না, আমরা সেটা চাই না। এখন খোকন ভাই ভালো প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আসলে আপনি দেখেন যে মানে আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই যে ধরেন বাংলাদেশের নবনিযুক্ত প্রাইম মিনিস্টার 5 মাস হয়েছেন, উনি সর্বপ্রথম কোন দেশে যাবেন এরকম একটা বিষয় থাকে, কিন্তু সরকার যখন ক্ষমতায় আসে থাকে, তো উনি প্রথম মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়া থেকে চীন গেলেন। তো চীন যাওয়াটাকে ইন্ডিয়া কেমন ভাবে নিয়েছে, আমেরিকা কিভাবে নিয়েছে, এগুলোর একটা সমীকরণ কিন্তু আমাদের এখানে আছে। আজকে আমরা তো অনেকগুলি বিষয়ে কথা বললাম, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা এলো একটা সামরিক সহযোগিতামূলক একটা চুক্তি করার কথা ছিল। আমি জানি না এই চুক্তি টুক্তি হয়ে গেলে আমরা হয়তো 10-12 দিন পরে শুনবো হ্যাঁ একটা চুক্তি হয়েছে, এটা হয়েছে ওইটা হয়েছে, এরকম শুনবো। কারণ এই এই জিনিসগুলি যেই লেভেলে হয় আমরা সেই লেভেল থেকে অনেকখানি দূরে। এবং আমাদের দেশের সংবাদপত্রের এখন যে অবস্থা, মিডিয়ার যে অবস্থা, তারাও জানবে অনেকদিন পরে, কারণ তাদেরও এরকম সোর্স নাই। কারণ আমি যখন আপনার সংবাদপত্র এবং টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রাম দেখি, আমি তার মধ্যে একেবারেই নবীন সাংবাদিকদের দেখি, তাদের হাঁটাচলা, তাদের যোগাযোগ এটা অনেক কম থাকে কম্পারেটিভলি, বা খুবই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে যারা এইসব ব্যাপারে মেনটেন করতেন বিভিন্ন সোর্সগুলা, তারা খুব দ্রুত অনেক তথ্য পেতেন। এই জায়গাগুলি কিন্তু এখন আর বাংলাদেশের মিডিয়াতে নাই। তো সেই কারণে আমরা আরো পরে জানবো যে কি হচ্ছে না হচ্ছে। আর আমেরিকা যদি এরকম চায় যে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে, এরকম যদি ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত এরকম কোনো প্রস্তাব তারেক জিয়ার মাথায় ঢুকাই দিয়ে আসেন, তাইলে ওই যে জাতীয় স্থায়ী কমিটি যাই বলুক বলুক, হয়তো ডক্টর ইউনূস সাহেবই আবার বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন। কিন্তু বাস্তবতাটার কথা বলি, ডক্টর ইউনূস সাহেব সম্বন্ধে ধরেন আমি অনেক বছর সাংবাদিকতা করেছি, অনেকভাবে তাকে দেখেছি, চিনেছি, কিন্তু রাষ্ট্র চালানো, রাজনীতি করা আর এনজিও চালানো, এটা যে কত পার্থক্য, এটা কিন্তু 18 মাসে ইউনূস সাহেব প্রমাণ করে এসেছেন। এবং তার কোনো কমান্ডই ছিল না তার টোটাল উপদেষ্টা পরিষদের উপরে। এবং 18 মাসে আমাদের কি লাভ হয়েছে, কি ক্ষতি হয়েছে, সেই হিসাব নিকাশ বলতে পারবো না আমি, এটা সাধারণ মানুষ উচ্চারণ করে প্রতিদিন। তো ডক্টর ইউনূস সাহেব যা করেছেন, আই থিঙ্ক ইট ইজ এনাফ এন্ড এনাফ। এরপরে যদি মনে করে আমেরিকা ওনাকে বসাবে, তাহলে আমেরিকাও ডুববে বাংলাদেশে, এবং তারেক জিয়া তো ডুববেই। শুধুমাত্র ধরেন কোটের জায়গায় শার্ট পরলে এই পরিবর্তনে রাষ্ট্রের কিছু যায় আসে না। আপনি আমাদের প্রধানমন্ত্রী শার্ট পরতেছেন, হাফ শার্ট পরতেছেন, মনে হচ্ছে একবারে খুব কাতারগ্রস্ত একজন মানুষ। ঠিক আছে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তার মন্ত্রীরা তারা কিন্তু রাত্রেবেলাও কোট এবং টাই পরে ঘুমান, কারণ সকালে তাড়াতাড়ি আবার পড়তে হবে, এবং তারা তো আর এই কোটটাই পরার সুযোগ পাবেন না। প্রধানমন্ত্রী শার্ট পরলেন না, হাফ প্যান্ট পরলেন, দ্যাট ইজ নট ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হচ্ছে যে রাষ্ট্রের মধ্যে যে পরিবর্তন, যেটা মানুষ চাচ্ছিল, যে পরিবর্তন হবে বলে আমরাও আশা করেছিলাম দূরে বসে, সেইটা কিন্তু কোথাও নাই, সেটা কোথাও নাই। এবং ওই যে যারা ওই ঘুষ খায় এবং যারা ঘুষ দেয়, সেই জায়গায় দুই পক্ষের সাথে যদি কথা বলেন, তাহলে কি হচ্ছে, আগে তত্ত্বাবধায়ক সরকার আর এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে রেট ছিল, এখন গণতান্ত্রিক সরকারের সময় রেট একটু বেড়েছে, এবং দুটো পক্ষেরই, দাতা গ্রহীতা উভয়েরই। তো পরিবর্তন আমরা কোথাও দেখছি না, সরকার শুধু কার্ড করতেছে, আর জনগণ ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে আছে। এই যে অর্থনৈতিক যে অবস্থা, এটা এটা কি বলবো, আমি আমি অর্থনীতিবিদ না, আমি জানি যে এই সিচুয়েশনটা যদি কন্টিনিউ করে, জ্বালানি তেল সহ যা অবস্থা, আপনি শুধুমাত্র এলএনজি আমদানির জন্য 3টা কোম্পানিকে আপনার এই 2 লাখ টন এলএনজি আমদানির দেওয়া হয়েছে, যাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, এবং 2023-2024 সালের পরে তাদের এই কোম্পানিগুলি ফর্ম হয়েছে। এই কোম্পানিগুলির হেড অফিস কোথায়? একটা সুইজারল্যান্ডে, একটা ইংল্যান্ডে, একটা আমেরিকায়। মানে এই দ্বিগুণ দামে কিনা এলএনজির পয়সা একবারে ইজিলি বিভিন্ন দেশে থেকে যাবে বাংলাদেশের জনগণের পয়সা। তো এই ধরনের সুশাসন তো আমরা দেখার জন্য অপেক্ষা করছিলাম না। আমরা চাচ্ছিলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল যে সে স্বৈরাচার, সে তার এখানে লুণ্ঠন হচ্ছে। লুণ্ঠন হয় না এই কথাও কেউ বলতে পারবে না, লুণ্ঠন অবশ্যই হয়েছে। একটি সত্য আছে, সেটা হচ্ছে ওয়েন ইকোনমি ইজ গোয়িং বিগার, তখন আপনার লুণ্ঠন হবে না সারা বিশ্বে। এই যে আমেরিকা আমরা আজকে বসে কথা বলছি, এই আমেরিকার প্রতিষ্ঠার পিছনে অনেক দেশের লুটের টাকা আছে, শুধু বাংলাদেশের না, অনেক দেশের, সারা বিশ্বের লুণ্ঠিত অর্থ এখানে পুঞ্জীভূত হয়েছে বলে আমেরিকা অনেক বেশি শক্তিশালী হয়েছে। এটা অভিবাসীদের দেশ, এখানে তো আর আকাশ থেকে টাকা পড়ে নাই, তারা পরিশ্রম করেছে এবং তারা এগুলো আহরণও করেছে। তো এরকম বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছিল শেখ হাসিনার
সরকার এটাকে ব্যাংক ট্যাঙ্ক কয়েকটা খাতকে একটু সামাল দিতে পারলে দেশের মানুষ ভালো থাকতে পারতো। আমরা পরিবর্তন চেয়েছি, পরিবর্তন যেরকম প্রত্যাশিত পরিবর্তন হয় নাই। তারপরে আমরা আশা করব যে বিভিন্ন ঘটনার প্রবাহের ভিতর দিয়ে আমরা আমাদের অর্জন অব্যাহত থাকবে, কিন্তু আমাদের ভয় আছে অনেক রকমের। চীন আমাদেরকে টানছে, ভারত আমাদেরকে টানতেছে, আমেরিকা উড়ে যায় আমাদেরকে উপরে নানান ধরনের কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তা আমরা শেষ পর্যন্ত ওই, আমি কিছুদিন আগে জামাতের আমির বলেছিলেন যে গণতন্ত্র সরকারি দলও নাই, বিরোধী দলও নাই। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, দেশটা আছে তো ভাই, দেশটা আছে কিনা বা দেশটা থাকবে কিনা এই শঙ্কাই এখন নতুন করে তৈরি হচ্ছে। এখন ধরেন এই যে অর্থনীতির কথা বললাম, সকল প্যারামিটারে অর্থনীতি একবারে ডিক্লাইনিং। একটা দেশ 20 কোটি মানুষের দেশ, শুধুমাত্র আপনার এই কি বলে এই প্রবাসী আয় বা রেমিটেন্সের উপর নির্ভর করে চলবে না। আইএমএফ এর লোন পাচ্ছে না, অন্যান্য সব জায়গায় কিন্তু নেগেটিভ। তো এটা হলে 2-3 মাস পরে তো এটা কলাপস করার এভরি পসিবিলিটিস আছে। জি, আমি একবারে পুঙ্খানুপুঙ্খ বলতে পারবো না। এবং লোড পার্ট যেটা আগের চেয়ে অনেক বেশি হচ্ছে, কেউ কোথাও এগুলা ঠেকাতে পারছে না এবং ঠেকাবার ব্যবস্থাও নাই। কারণ জি। এরকম ভাবে চারিদিকে রাহুর গ্রাস, যে যে যেখানে যা পারছে সব বদলে ফেলতেছে। তো এই জি। দেশটা কে বাঁচাবে? আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। পল ভাই, আপনাকে একদম ছোট করে 1 মিনিট, এবং ইব্রাহিম ভাই 1 মিনিট, যদি কিছু বলার থাকে একদম ছোট করে বলবেন, আমরা অনুষ্ঠান শেষ করব। না, আমার বলার কিছু নাই। আমাদের মানে পল ভাই, দীপু, আমরা সবাই কি বললাম, আমাদের একটা উৎকণ্ঠা কাজ করছে। দেশ যেভাবে, মানুষের প্রত্যাশা যেভাবে, আমরা অনেকেই অনেক দলের প্রতি আনুগত্য থাকতে পারে, বিরাগ থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, কিন্তু সাধারণ জনগণের পায়ে যদি দাঁড়িয়ে দেখি, আমাদের সাধারণ জনগণের প্রত্যাশা, সাধারণ জনগণের কাছে দেশের অর্থনৈতিক অবস্থা এগুলো খুবই নাজুক। এবং আমরা এইসব থেকে কিভাবে উত্তরণ পাবো, দলবাজি করে না কিভাবে, না প্রভুদের পদলেহন করে, আমরা ঠিক জানি না। সুতরাং আমাদের কাছে খুব উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে না। জি, ধন্যবাদ। আমার মনে হয় আমাদের দেশে একটা কথা আছে, প্রবাদ, যে ভাত যখন আপনারা রান্না করে তখন একটা ভাত টিপলেই আপনি বুঝতে পারেন ভাত হয়েছে কিনা। বাংলাদেশের রাজনৈতিক পালস যদি বুঝতে হয়, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের মাঠে 24 আওয়ার্স যারা আছে, রিক্সাওয়ালা ইজ দ্য বেস্ট সোর্স। আমরা যখন ভার্সিটিতে পড়তাম তখনও ছিল, এখনো রিক্সাওয়ালা ইজ দ্য বেস্ট সোর্স। একটা রিক্সাওয়ালার কথা দিয়েই বলি, তারাই বলছে, তারা কোনো দল করে না, তারাই বলছে যে আগে আমরা রিক্সাটা চালালে 8 ঘন্টা সংসারটা চলতো, এখন রিক্সা চালালে আপনার 1 কেজি চালের দাম আমরা নিতে পারি না। তো আজকে যদি এই একটা রিক্সাওয়ালা 8 ঘন্টা চালিয়ে যেই দেশে 1 কেজি চাল পরিবারের জন্য কিনতে পারে না, এই দেশটা ভালো নেই। আপনি যতই তর্ক করেন, এই দেশ ভালো নেই। অতএব সরকার যদি না বুঝে, আপনি হাফ প্যান্ট পরলেন আর শার্ট পরলেন আর ওই রাস্তার ফকিরের থাল থেকে নিয়ে 1 লোকমা খেলেন, এটা কিন্তু দেশটাকে ভালো করে দেবে না। আপনি মানে আমাদের রক্তে রক্তে যেই দুর্নীতিবাজ আর এই চাঁদাবাজি আর এই মববাজি এইসব চলছে, দ্য কান্ট্রি ইজ হরেবল। যেই দিকে যান, আপনি গ্যাস নেই, একটা রাঁধুনে মা সে 6 ঘন্টা বসে থাকে, রান্না করতে পারে না, পরিবারকে মুখে খাওয়া দিবে। কেন? গ্যাস নেই। গ্যাস থাকলেও গ্যাসের পাওয়ার তেমন নেই। তো এইভাবে এই দেশটা চলতে পারে না। আমার মনে হয় সরকার উদয় হবেন এবং আপনার এই দিকে নজর দিবেন, বিশেষ করে দেশটাকে যেন আর তলিয়ে এর চেয়ে নিচে যেন না নিয়ে যায়। আমি আগে হতাশ হতাম, এখন হতাশ হওয়ারও সাহস পাই না, এই পর্যায়ে আছি। আমার মনে হয় বাঙালিরাও এখন, বাংলাদেশের অসহায় মানুষ আর হতাশ হয় না। জি, ধন্যবাদ। জি, পল ভাই ধন্যবাদ, ইব্রাহিম ভাই আপনাকেও ধন্যবাদ, দীপু ভাই আপনাদের সকলকেই ধন্যবাদ। দর্শক, আজ এই পর্যন্তই। সত্যিকার অর্থে রাজনীতির মার প্যাচ যাই হোক না কেন, বাংলাদেশ এগিয়ে যাক, এই প্রত্যাশা আমাদের সকলের। আমরা দেখতে চাই সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।